টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন নির্বাচনী ভাবনা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিথিলা আফরিন। দর্শক, সামনে নির্বাচন, বিপ্লব পরবর্তী বাংলাদেশ। সামনে নির্বাচন নিয়ে অনেক চিন্তা, ভাবনা, পরিকল্পনা। কার হাতে যাচ্ছে বাংলাদেশ? পুরাতন শক্তি নাকি নতুন নেতৃত্ব? সেই বিষয় নিয়ে আলোচনার জন্যই আমাদের আজকের এই আয়োজন। আমাদের সাথে আছেন তিনটি প্রধান শক্তির প্রতিনিধি, সবাই মুখোমুখি আমাদের সাথে। আপনিও থাকুন আমাদের সাথে পুরোটা সময় জুড়ে, কারণ প্রশ্নগুলো আপনারও। আমি প্রথমেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অতিথিবৃন্দের সাথে। আমাদের সাথে আছেন প্রথমেই আমার ডান পাশ থেকে মোহাম্মদ নাসের, সহ সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা। এরপর আমাদের সাথে আছেন এস.এম. সাইফুল আলম, যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি। এরপর আমাদের সাথে আছেন দর্শক মোহাম্মদ রাফসান জানি, যুগ্ম সমন্বয়কারী চট্টগ্রাম মহানগর এনসিপি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। আমি প্রথমেই আমার প্রথম প্রশ্ন নিয়ে চলে যেতে চাই মোহাম্মদ নাসের, আপনার কাছে। আশা করি আপনি ভালো আছেন। আচ্ছা, আপনার কাছে আমার প্রথম প্রশ্নটাই আমি চলে যেতে চাই আমাদের নির্বাচনের কর্মপরিবেশ নিয়ে। আমাদের সবার কাছে এই বিষয়ে আমি প্রশ্নে যাব, কিন্তু আপনার কাছে প্রথম প্রশ্ন, নির্বাচনী কর্মপরিবেশ কেমন? এই মুহূর্তে কি সামনে নির্বাচনকে পুরোপুরি আলিঙ্গন করার মতো আমরা প্রস্তুত আছি? পিছনের যে দিন আমরা অতিবাহিত করে এসেছি সেখানে আমাদের অনেক প্রত্যাশা ছিল সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের একটি সুন্দর পরিবেশ। সেই সুন্দর পরিবেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি লেভেল প্লেয়িং ফিল্ড। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচন এগিয়ে নিতে বাংলাদেশের যেই প্রশাসন, সেই প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ। ইতিমধ্যে যে সমস্ত ঘটনা সংঘটিত হয়েছে এবং সামনে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সব মিলিয়ে আমরা বলতে পারি নির্বাচনের জন্য একটি পুরো জাতি মুখিয়ে আছে, কিন্তু প্রত্যাশিত সেই পরিবেশ আমরা পাবো কিনা সেটি আমাদেরকে সময় বলে দিবে। আমাদের প্রত্যাশা থাকবে যে নির্বাচন কমিশন এবং প্রশাসন উভয়ে মিলে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য অবশ্যই তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন, সেটা আমাদের প্রত্যাশা। অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ নাসের। আমি এই কথা প্রসঙ্গে আমি এস.এম. সাইফুল আলম আপনার কাছে আসতে চাই। এই যে উনি বললেন একটা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আমরা যদি সামনে এগুতে চাই, সেক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় যে লজিস্টিক সহায়তা এবং অন্যান্য সব কিছু মিলিয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রোপাগান্ডা অনেক ছড়িয়ে আছে যে এটা সফল হবে কি হবে না, এই বিষয়ে নিয়ে আপনার মতামত কি? অ্যাকচুয়ালি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটা প্রত্যাশার জায়গা আমাদের জন্য অপেক্ষা করছে এবং জাতি উন্মুখ হয়ে আছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেখার জন্য। আমাদের জায়গা থেকে আগামী নির্বাচনকে জনগণের সামনে উপস্থাপন করার জন্য বর্তমান রাষ্ট্র এবং সরকার যারা দায়িত্বশীল হয়েছেন গণ অভ্যুত্থানের পরে, সেই জন্য আমরা আশাবাদী একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন জাতি উপহার পাবে। এর মধ্যে কিছু কিছু সংশয় আমরা দেখতে পাই, এটা অস্বাভাবিক বিষয় নয়, কারণ বেশ কিছুদিন ধরে বিশেষ করে গণ অভ্যুত্থান পরবর্তী কিছু কিছু সিচুয়েশন জাতিকে সংকটে ফেলেছে। এটা অবাস্তব কিছু নয়, সেটা আমরা নিজেদের মধ্যেও অনেকটা কনফিউশন অ্যারাইজ করছে। কিন্তু বিষয় হচ্ছে সরকার রাষ্ট্র এবং প্রশাসনকে যেভাবে নিয়ন্ত্রণ করছে সেখানে আমরা শঙ্কিত নই। এখানে আমাদের প্রত্যাশার জায়গাগুলোকে আমাদেরকে শঙ্কিত করে, কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে আগামী নির্বাচন হতে হবে। জাতির সামনে এই সংকটের কথা বললে আমরা এখান থেকে উত্তরণের কোনো জায়গা থাকবে না। বিভিন্নভাবে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র চক্রান্তকে পদদলিত করে এবং সরকার যে আহ্বান করেছে আগামী নির্বাচনকে জাতিকে উপহার দেওয়ার জন্য, এর থেকে পরিত্রাণের কোনো অবস্থায় আমাদের নেই।
অনেক অনেক ধন্যবাদ সাইফুল আলম। আমি এই কথা প্রসঙ্গে রাফসান জানি আপনার কাছে জানতে চাই, এই যে জনগণের মনের আশঙ্কা বা আশা আকাঙ্ক্ষা যা আছে তার মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করছে যে দীর্ঘ 15 বা 17 বছর ধরে যেই অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আশা সবাই করেছিল, এখন হয়তোবা সেই ভোটটা তারা দিতে যাচ্ছে। তো আপনাদের প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি কি? আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশের বৃহৎ আকারের যে সংস্কার সেটার একটা আলাপ দিয়ে আসতেছি। আমরা দেখে আসছি যে আমাদের হয়তোবা রাজনৈতিক বয়স খুব একটা বেশি না, কিন্তু আমরা দেখে আসছি যে বিগত 17 বছর যে একটা ফ্যাসিবাদী কাঠামো তৈরি হয়েছে, সেই ফ্যাসিবাদী কাঠামোকে যদি আমরা পুরোপুরি ধূলিসাৎ করতে না পারি তাহলে আগামীর বাংলাদেশে, মানে বিষয়টা হচ্ছে যে একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান একটা কাঠামোতে চলে আসতেছে যে কাঠামোর প্রতিটা স্তরে দুর্নীতি। তার মানে সেখানে যদি আমি যে কোনো চেয়ারম্যান বসাই বা যে কোনো কাউকেই বসাই, ওই কাঠামোটা তাকে দুর্নীতি করতে বাধ্য করে। তো আমরা প্রথম থেকেই ওই জিনিসটার প্রতি সবথেকে বেশি ফোকাস থেকে বলে আসছি যে বাংলাদেশে একটা আমূল সংস্কারের মধ্য দিয়ে একটা নির্বাচন সংগঠিত হতে হবে, এবং যে নির্বাচন সংগঠিত হওয়ার মধ্য দিয়ে যে দলই সরকার গঠন করুক না কেন, তারা নাগরিকদের যে মৌলিক অধিকার, যে 5টি মৌলিক অধিকার রাষ্ট্র নাগরিককে দিতে বাধ্য, সেই 5টি মৌলিক অধিকার এবং বৈষম্যহীন একটা বাংলাদেশ গঠন করার মানে এজেন্ডা নিয়েই কাজ করবে। আমরা যে আমি আপনার কথার সাথে একমত। আমি এই যে কাঠামোকে দোষারোপের যে ব্যাপারটা, যে কাঠামো আসলে আমাদেরকে এই পথে নিয়ে যায়, অন্ধকারের দিকে নিয়ে যায়, তো কাঠামো তো আমরাই তো সৃষ্টি করেছি কাঠামো। আমি এটার সাথে সম্পূর্ণ একমত না। কাঠামোটা আসলে সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, আপনি দেখবেন যে আমাদের যে সাংবিধানিক যে স্ট্রাকচার, সেই সংবিধানকে 2বার বা 3বার পরিবর্তন করা হয়েছে বিগত ফ্যাসিস্ট আমলে। সেখানে পরবর্তী সময়ে তারা ওই কাঠামোর স্ট্রাকচারগুলোকে এমনভাবে ডেভেলপ করেছে যে এই মানে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এরকম একটা সিস্টেম হয়েছে। যেমন আমরা যদি দেখে থাকি বিগত সময়কার যে সকল এমপি মন্ত্রীরা ছিল, তাদের শত শত কোটি টাকার বাণিজ্য, এবং তারা বাংলাদেশের যে রিজার্ভ আমরা জানি যে কত হাজার কোটি টাকা জানি বিদেশে পাচার করে দিয়েছে। তো এই যে জিনিসটা এখন ওই সিস্টেমেই যদি আমি আবার নির্বাচন করি, তাহলে পরবর্তী সময়ে যারা এমপি বা মন্ত্রী হবে তাদের ক্ষেত্রে ঘটনাটা কিরকম হবে। যেমন আমরা অনেকগুলো শব্দ শুনে থাকি যে টেন্ডারবাজি, বা আমরা শুনে থাকি যে হচ্ছে অর্থ মানে মূলত লুটপাট। পরিবর্তনের বিষয়গুলো আমরা দেখতে চাই, যে জি। পরিবর্তন যেটা আগে ছিল না এটা আমরা সামনে দেখতে চাই, যে পরিবর্তনটা কেমন হচ্ছে, জনগণও মুখিয়ে আছে পরিবর্তন দেখার জন্য। আমি এই প্রসঙ্গক্রমে মোহাম্মদ নাসের আপনার কাছে আসতে চাই। এই যে উনি পরিবর্তনের কথা বলছেন, তো 2024 সালের যে বিপ্লব, জুলাই বিপ্লব, সেটার পরে মানুষের আকাঙ্ক্ষা আরও বেড়ে গেছে, অনেকটা বেড়ে গেছে। তো পুরাতন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদের রোডম্যাপটা কি? 2024 সালের যেই বিপ্লব হয়েছে, সেই বিপ্লবটা হয়েছে ফ্যাসিবাদকে উৎপাটন করে সঠিক একটি গণতন্ত্রের পথে এবং ফ্যাসিবাদ মুক্ত একটি বৈষম্যহীন সমাজ রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার জন্য। এখন মূল কথা হচ্ছে বৈষম্য যেখানে যেখানে আছে সেখানে কি আমরা আঘাত করতে পারতেছি কিনা। এই জন্যেই আপনারা জানেন যে সংস্কার কমিশন হয়েছিল। সংস্কার কমিশনের সকল রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় আলাপ আলোচনা করে একটা রোডম্যাপ ঠিক করেছেন কোন কোন বিষয়ে সংস্কার হবে, বিশেষ করে সংবিধানের কোন কোন জায়গায় সংস্কার হবে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি সংস্কারের এই বিষয়টিকে আইনি ভিত্তি দেওয়ার জন্য ইতিমধ্যে সরকার একটা তাদের প্রজ্ঞাপন জারি করেছেন, এবং আগামী 12 তারিখ যে নির্বাচন হচ্ছে সেটি শুধু জাতীয় নির্বাচন না, সেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হ্যাঁ এবং না ভোটের যে গণভোটের নির্বাচন, যেটা গণভোটের। ওইখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এই গণভোটের জন্য যে দেওয়া হয়েছে, যে সমস্ত পয়েন্টগুলো এখানে দেওয়া হয়েছে, যদি বাংলাদেশের জনগণ 12 তারিখের সেই গণভোটের নির্বাচনে হাঁকে জয়যুক্ত করে এবং যে সমস্ত সংস্কারগুলো করার জন্য ইতিমধ্যেই প্রক্রিয়ায় চলে আসছে সেগুলো যদি আইনি ভিত্তি পায়, তাহলে এবং রাজনৈতিক দল যারাই ক্ষমতায় যাবে, ক্ষমতায় গিয়ে যদি সে সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে সংস্কারের বিষয় যে প্রতিশ্রুতি জনগণের সেগুলো যদি তারা পূরণ করে, তাহলে আমার মনে হয় যে আগামীর বাংলাদেশ যে লক্ষ্য নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, বিশেষ করে একটি বৈষম্যহীন রাষ্ট্র, সমাজের রাষ্ট্রের প্রতিটি অর্গান থেকে যে দুর্নীতি এবং যেখানে বৈষম্য আছে সেখান থেকে যে সরকার ক্ষমতায় আসবে তারা অবশ্যই সেটি
উৎপাদন করতে পারবে এবং বাংলাদেশ সঠিক পথে পরিচালিত হবে। অনেক অনেক সেটা ধন্যবাদ। আমার আমি বিশ্বাস। আপনার কথার সাথে একটু জনতার আরেকটি প্রশ্ন যুক্ত করে দিতে চাই। যেমন সবার একটা মনের প্রশ্ন আছে, জামায়াত কি এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে নাকি ইসলামী দলগুলোর সাথে জোট হওয়ার সম্ভাবনা আছে আপনারা সামনে? জি, আপনারা ইতিমধ্যে জানেন যে কি বাংলাদেশ জামাত ইসলামী সহ 8 দল মিলে ইতিমধ্যে একটা রাজনৈতিক সমঝোতার নির্বাচন করার জন্য সামনের দিকে অগ্রসর হয়েছে এবং সেই রাজনৈতিক সমঝোতায় আসন বন্টনের বিষয়টিও অনেকটা শেষ পর্যায়ের মধ্যে রয়েছে। 2-1 দিনের মধ্যে হয়তো সেই ঘোষণা আমরা পাবো। আচ্ছা, তো অনেক জি জি এই ঘোষণার মধ্য দিয়ে মূলত সারা বাংলাদেশে আমরা একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে জামাত একানা, বরং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, ইসলামী বিশ্বাসী এবং বাংলাদেশপন্থী যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে সাথে নিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্যই মূলত আমাদের আমির ডক্টর শফিকুর রহমান দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন। আশা করি আমরা সেই জায়গায় সফল হতে এই পারবো। প্রসঙ্গে আপনার কাছে আমি আবারও আসবো। আমি এই সময়ে আমি চলে যেতে চাই সাইফুল আলম আপনার কাছে। 2024 সালের যে আন্দোলন, সেই ক্ষেত্রে কৃতিত্বের বড় একটা অংশ শিক্ষার্থীদের। 2024 সালের ছাত্র আন্দোলনের বড় একটা কৃতিত্ব ছাত্র সমাজ, তরুণ সমাজের। তো এই তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আপনাদের দল কি কি পদক্ষেপ নিচ্ছে? আগামী প্রজন্মকে, যারা নতুন ভোটার, তারা তো ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। পৃথিবীর ইতিহাসে একজন নিকৃষ্ট ফেসিবাদ, যিনি এই দেশকে ধ্বংস করে দিয়ে আমাদেরকে অনেক কিছু চাপিয়ে দিয়েছিল, যিনি কোটা প্রথা চালু করে মেধাকে বিষণ্ণ করতে চেয়েছিল, তার বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের একটি গণতান্ত্রিক আন্দোলনকে তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন বিগত 16-17 বছর, যে খুন, গুম, হত্যা, সন্ত্রাস, রাহাজানি, এ দেশকে ধ্বংস করে দেওয়ার যে ভিন্ন পথকে তিনি রচনা করেছেন, সেই দেশনায়ক তারেক রহমান যে ভিশন দিয়েছে তরুণদের জন্যে, তিনি খেলাধুলাকে প্রাধান্য দিবেন, তিনি এগ্রিকালচারকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন, বিনিয়োগকে প্রাধান্য দিবেন, অর্থনীতিকে প্রাধান্য দিবেন এবং চতুর্থ শ্রেণী থেকে তিনি খেলাধুলাকে বাধ্যতামূলক করবেন, বেকারত্ব নিরসন করবেন এবং বেকার প্রথম 18 মাসে 1 কোটি লোকের 1 কোটি কর্মসংস্থানের যুবককে চাকরি দিবেন, বেকারত্ব যারা বেকার সমস্যায় জর্জরিত তাদেরকে ভাতা প্রদান করবেন, বিমা চালু করবেন এবং হেলথ কার্ড দিবেন, কৃষি কার্ড দিবেন। এই যে ভিশনগুলো, আরো অনেক বিষয় আছে, এটা সময়ের বিষয়। পরিকল্পনাগুলো যেন বাস্তবায়ন হয়, জনতার এটাই আশা, এটাই আকাঙ্ক্ষা। এই প্রসঙ্গক্রমে আমি রাফসান জানি আপনার কাছে আসতে চাই। আপনারা ছাত্র জনতার আন্দোলনের ফসল মূলত, তো কিন্তু এই আন্দোলন করা, জনতার প্রশ্ন বা মনের আশঙ্কা যে এই আন্দোলন করা আর রাষ্ট্র চালানো এক নয়। তো সেক্ষেত্রে আপনাদের দলের কি 300 আসন মানে আসনে লড়াই করার মতো সাংগঠনিক ভিত্তি আছে কিনা? আমাদের আসলে দলটা জন্মলাভ করছে আন্দোলনের পরপরই না, এইটা এই বছরের শুরুর দিকে হচ্ছে আমাদের দল প্রতিষ্ঠা লাভ করে। এর আগে আমরা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি নামক একটা সংগঠন দাঁড় করিয়েছিলাম। তো পরবর্তী সময়ে আমরা দল গঠনের পরবর্তীতে এখন পর্যন্ত আমরা হচ্ছে বিভিন্ন আসনে মনোনয়ন দিচ্ছে। যে আমাদের মূল টার্গেটটা হচ্ছে দেশ শাসন করা নয়, আমাদের মূল টার্গেটটা হচ্ছে আমরা দেশটাকে এভাবে দেখতে চাই, মানে তরুণ সমাজ দেশটাকে এভাবে দেখতে চাই যে এই দেশে কোনো ফ্যাসিবাদী কাঠামো থাকবে না, এখানে প্রত্যেকের বাক স্বাধীনতা থাকবে। এই যে আমরা জাতিভেদ যেটা বলি, যে সংখ্যালঘু বা সংখ্যাগুরু অথবা ওই মাইনরিটিভ যে পিপুলগুলো আছে, এই সবের ভিত্তিতে আসলে একটা দেশ পরিচালিত হইতে পারে না। তাদের পরিচালনার ভিত্তি হবে সেই ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি, যেটা প্রোভাইড করার মাধ্যমে একটা রাষ্ট্র তার নাগরিক যে সকল অধিকার আছে সেই অধিকারগুলো সর্বপ্রথম আমরা যদি এই 5টা অধিকার আগে প্রোভাইড করতে পারি, তারপরে আসবে আমাদের হচ্ছে সার্বভৌমত্বের প্রশ্ন বা আমাদের আসবে হচ্ছে যে সার্বিক উন্নয়নের প্রশ্ন। তো আমরা এই জায়গাগুলো তো হচ্ছে আমরা হয়তো বা 300 আসনে যদি এখন নির্বাচন করি, কয়টা আসনে জিততে পারি না জিততে পারি এটা ভোটের মাঠে দেখা যাবে। কিন্তু আমরা আমাদের যে চাহিদা বা আমাদের যেই চিন্তাভাবনা, আমরা এই চিন্তাভাবনা বাংলাদেশের প্রতিটা নাগরিকের কাছে পৌঁছাই দিতে চাই। তো এই কারণে এই লক্ষ্যে আমাদের কাজ করা। ধন্যবাদ রাফসান জানি। আমি এই প্রসঙ্গে মোহাম্মদ নাসের আপনার কাছে আসতে চাই। অতীতে আপনাদের উপর বিভিন্ন বিধি নিষেধ ছিল, এখন আপনারা বলা যায় অনেকটাই মুক্ত। তো এই দীর্ঘ বিরতির পর জনগণের কাছে আপনাদের সবচেয়ে বড় আবেদনটি কি? বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের একটি প্রাচীন রাজনৈতিক সংগঠন।
এই রাজনৈতিক সংগঠনটি অতীতে সমস্ত যে নির্বাচনগুলো হয়েছে, অর্থাৎ সকল দল যে সমস্ত নির্বাচনে অংশগ্রহণ করেছে, শেখ হাসিনার নির্বাচন ব্যতীত সেখানে জামাত ইসলামী অংশগ্রহণ করেছে। সবচেয়ে আশার বিষয় হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর উপর দমন নিপীড়ন চলেছে, জেল জুলুম হামলা মামলা, এমনকি শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতৃত্বকে ফাঁসি দেওয়া হয়েছে। এরপরেও কিন্তু এই দলটি দমিয়ে যায়নি, এই দলটি কিন্তু পিছিয়ে যায়নি। বরং আমরা দেখেছি তরুণদের, যুবকদের এক বিশাল সংখ্যা আজকে সেই দলের সাথে সম্পৃক্ত হয়েছে। তো যে দলকে নিষিদ্ধ করা হয়েছিল, আজকে সেই নিষিদ্ধ অবস্থা থেকে সেই দল বেরিয়ে এসেছে, আজকে প্রকাশ্যে রাজনীতি করছে। যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, আজকে সেই দল নিবন্ধন ফিরে পেয়েছে। একসময় চিন্তা করা হয়েছিল দাঁড়িপাল্লা যে মার্কা, সেই মার্কা আমরা হয়তো পাবো না, আলহামদুলিল্লাহ সেই মার্কাও আমরা পেয়েছি। এখন যেহেতু আমরা প্রকাশ্যে রাজনীতি করতে পারছি, নিবন্ধন ফিরে পেয়েছি, আমাদের মার্কা পেয়েছি, তরুণ এবং ছাত্র জনতার এক বিশাল সংখ্যা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। ইতিমধ্যে ডাকসু, জাকসু, রাকসু এবং চাকসুতে শিক্ষিত ছাত্র জনতা বিশাল ভোটের ব্যবধানে আমাদেরকে জয়যুক্ত করেছে, প্রত্যাশিত জয়যুক্ত করেছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী এই পরিবর্তিত পরিস্থিতিতে আগামী নির্বাচনে একটি ভালো প্রত্যাশা করতেই পারে। জাতি এবং জনগণ বাংলাদেশ জামাত ইসলামীকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে, সেটাই আমরা বিশ্বাস করি, প্রত্যাশা রাখি। আমি সাইফুল আলম আপনার কাছে আসতে চাই ওনার কথা প্রসঙ্গে। এই যে ওসমান হাদি প্রসঙ্গে উনি বলছিলেন, এখন এই ঘটনার পরে প্রত্যেকটি প্রার্থী, প্রত্যেকটি রাজনৈতিক যে কর্মী বা যারাই আছেন সবাই একটা আতঙ্কের মধ্যে আছে যে তাদের সাথে কি হতে পারে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তো এই ক্ষেত্রে এই যে একটা আতঙ্ক, এই যে অনিরাপত্তা, এই ব্যাপারে কি আপনার মনে হয় যে সরকার আসলে পূর্ণ নিরাপত্তা দিতে পারছে না, বা নির্বাচনের জন্য, একটা নির্বাচন হওয়ার জন্য দেশে একটা যে স্টেবল বা ফার্ম, একটা দৃঢ় একটা অবস্থা, পরিবেশ বজায় থাকার কথা, সেটা এখনো সরকার আমাদেরকে দিতে পারছে না? আপনি জানেন আসলে এই যে আমাদের চট্টগ্রাম ৮ আসনেই আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদুল্লাহর উপর সর্বপ্রথম হামলা হয়েছে। সে অনেক হামলার শিকার হয়েছে, বিদেশে চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশে খুন ঘুম এটা নতুন কিছু নয়, তবে বিগত জুলাই আন্দোলনে আমাদেরকে ছাত্র জনতা নতুন পথ দেখিয়েছে। আমরা শঙ্কার কথা বললে হবে না, আগামীর যে পথ রচনা করেছে, যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়েছে, হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশের আহ্বান করছে। সুতরাং যে নানান ধরনের ইস্যু তুলে নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করতে চায়, তার বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, এবং আগামী নির্বাচনের বিকল্প কিছুই নেই। আপনি জানেন যে আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি ভীষণ যেটা দিয়েছেন যে স্বাধীনতার পক্ষের গণতান্ত্রিক শক্তিগুলোকে নিয়ে তিনি একটি জাতীয় সরকার গঠন করার কথা বলেছেন। তিনি একটি দলের প্রধান, তিনি বলেন নাই যে আমি একটি দলীয় সরকার গঠন করব। কারা সেই জাতীয় সরকারে থাকবে? যারা বিগত 17 বছর আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, যারা ঘুমের শিকার হয়েছে, যারা নিজের জীবন দিয়েছে, এবং যারা এই দেশকে উদ্ধার করার জন্যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গুম হয়েছে, খুন হয়েছে, রাহাজানির শিকার হয়েছে, সন্ত্রাসের শিকার হয়েছে। আমরা জেলে ছিলাম, আমাদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে, দিনের পর দিন আমাদেরকে জেলে রাখা হয়েছে, পুলিশ দিয়ে নির্যাতন করা হয়েছে, আমাদের উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে, গাইবি মামলা দেওয়া হয়েছে, এবং সন্ত্রাস দমন মামলা দিয়ে আমাদেরকে দমন করার চেষ্টা করা হয়েছিল। আমরা সেই অদম্য সন্তান, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আন্দোলন সংগ্রাম করে সফল হয়েছে, এবং এই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে এই দেশকে যে একটি নতুন পথ দেখিয়েছে, এটাই আমাদের আশা। এবং এই আশা থেকে আমাদের শপথ হচ্ছে আগামী নির্বাচনকে অর্থবহ করার জন্যে সরকার যে ঘোষণা দিয়েছে, আমরা সরকারকে সাহায্য করতে চাই। নাগরিকদের যে দায়িত্ব আগামী নির্বাচনকে অর্থবহ করার জন্য, নিরপেক্ষ করার জন্য, এবং প্রেজেন্টেবল করার জন্য, এবং একটি সুষ্ঠু অবাধ করার নির্বাচনের জন্য সরকারের যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য প্রতিটি নাগরিকের দায়িত্ব আছে। সুতরাং কোনো প্রোপাগান্ডা করলেই আগামী নির্বাচন বাধাগ্রস্ত করা হবে না। এবং
এখানে ধ্বংসলীলা চালিয়ে অনেকে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, এগুলাকে প্রতিহত করতে হবে এবং এটা সব নাগরিকের দায়িত্ব। অবশ্যই। আপনার এই কথা প্রসঙ্গে আমি শেষ প্রশ্ন, আপনি আপনার কাছ থেকে সময়ের সংক্ষিপ্ততার জন্য ছোট্ট করে সংক্ষিপ্তভাবে আপনার কাছ থেকে উত্তর চাইবো। এখানে কাদা ছোড়াছুরির রাজনীতি বন্ধ করতে হবে, ক্লিন ইমেজের রাজনীতি চালু করতে হবে। এখানে কোনো দলের পরিচয় দিয়ে কেউ প্রশাসনিক কর্মকর্তার ফায়দা লুটাতে পারে। অবশ্যই জনগণের এখানে আশা জবাবদিহিতা আকাঙ্ক্ষা আসতে এটাই। হবে আগামী দিনে। এই স্বৈরাচারের পতন থেকে যদি শিক্ষা নিতে না পারে, তাহলে আগামী বাংলাদেশ আমরা নতুন কিছু দেখাতে পারবো না। তরুণ সমাজ আমাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং আমাদেরকে সেই রাজনীতির পদদলিত করতে হবে, যে রাজনীতি আমাদেরকে সকল অন্যায় বৈষম্যকে বিসর্জন দেওয়ার যে কথা শিখিয়েছে। সুতরাং এখানে কারো উপরে কোনো উক্তি তুলে কাউকে কোনো কিছু গায়ে ছড়ে দিয়ে এখানে কেউ পার পেতে পারবে না। আপনি কি সংক্ষিপ্তভাবে যে আমি কিছু বলতে যেটা চান? বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, বিশ্ববিদ্যালয়ের বিসির কথা বলা হয়েছে, তো আমি এতটুকু বলবো যে বিশ্ববিদ্যালয় চালানোর জন্য যোগ্যতা সম্পন্ন লোক যদি বিএনপিতে থেকে থাকে বা জামাত ইসলামী থেকে থাকে, তাহলে তাকে দিতে হবে। এই জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সুষ্ঠু পরিবেশ এনশিওর হয়েছে। কোথাও কোনো ছাত্র রাজনীতির দাঙ্গা হাঙ্গামা ইতিমধ্যে আমরা কোনো ক্যাম্পাস আমরা দেখি নাই। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। দর্শক, আমাদের মাঝে উপস্থিত ছিলেন তিনটি প্রধান রাজনৈতিক ধারার প্রতিনিধিবৃন্দ এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের পরিকল্পনাগুলো জনতার সামনে ব্যক্ত করার জন্য। কারণ আমরা চাই সমৃদ্ধ, বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক একটি বাংলাদেশ। এবং এমন একটি সন্ধিক্ষণে বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে যেখানে শুধু ক্ষমতার পালাবদল চায় না, জনগণ দেখতে চায় একটি পদ্ধতিগত পরিবর্তন। আগামী পর্বগুলোতে আরও কথা হবে নির্বাচনী ভাবনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশের পাশে থাকুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।